আমাদের এখানে দেখতেই পাচ্ছ যে সিলেবাস যদি আমরা এখানে দেখি, তাহলে সিলেবাসে কি কি রয়েছে না, সিলেবাসে রয়েছে আমাদের প্রথম রয়েছে তোমাদের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ স্কিন, ইনসেন্সিবল অ্যান্ড সেন্সিবল পার্সপিরেশন, ফিজিওলজি অফ সুইট সিক্রেশন অ্যান্ড ইটস রেগুলেশন, এবং লাস্ট রয়েছে দেখো রেগুলেশন অফ বডি টেম্পারেচার। ঠিক আছে, তো এখানে আমাদের এই হচ্ছে সিলেবাস, এটা হচ্ছে তোমার SLST 9-10। ঠিক আছে, SLST 9-10 এই হচ্ছে সিলেবাস। ঠিক আছে, এটা আমরা আগে পড়বো, তারপর আমরা পড়ার পরে হচ্ছে দেখো SLST 11-12-এ চলে যাব। সেখানে SLST 11-12-এ কী কী রয়েছে না, স্ট্রাকচার অফ স্কিন, কম্পোজিশন অফ সুইট, ঠিক আছে, চ্যানেলস অফ হিট লস অ্যান্ড গেন, আর নিউরাল অ্যান্ড হরমোনাল কন্ট্রোল অফ বডি টেম্পারেচার। ঠিক আছে, তো ওভারঅল তোমরা বুঝতেই পেরে গেছো যে এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সিলেবাস। ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। ঠিক আছে, প্রথমে তাহলে আমরা SLST 9-10-এর সিলেবাসে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ স্কিন, ঠিক আছে, অর্থাৎ আমাদের যে ত্বকের গঠন এবং কার্যাবলী, এটা আমরা আগে পড়বো আর কি। ঠিক আছে, আচ্ছা, কোন কালিটা নিলে ভালো হয়, রেড না ব্লু, কোনটা নিলে তোমাদের ভালো হয়? রেড নিলে ভালো হবে নাকি? কোনটা ভালো দেখা যাচ্ছে বলো? আচ্ছা, রেড নিচ্ছি, ঠিক আছে, চলো, একদম একদম। এবারে সবাই শুনতে পাচ্ছ তো? এবার ঠিকঠাক শুনতে পাচ্ছ সবাই? এবার সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? ওকে ওকে, ঠিক আছে, চলো। আচ্ছা, এবার যার প্রবলেম হবে তোমরা কিন্তু লেফট করে আবার জয়েন করে যাবে। ঠিক আছে, চলো, একদম একদম, চলো, ঠিক আছে। তো দেখো স্ট্রাকচার অফ স্কিন, স্কিনের যদি স্ট্রাকচার আমরা দেখি তাহলে দেখতেই পাচ্ছ যে আমাদের স্কিন যেটা দেহের লার্জেস্ট অর্গান হিসাবে কাজ করে, তোমরা সবাই এটা জানো, যদিও আগে এটা মনে করা হতো না, কিন্তু বর্তমানে আমরা বলি যে লার্জেস্ট হচ্ছে কি অর্গান যেটা আমাদের স্কিন, ত্বক, যেটা আমাদের শরীরকে দেখো বাহ্যিক পরিবেশ থেকে রক্ষা করে এবং বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ সম্পাদন করে। ঠিক আছে, তাহলে স্কিন হচ্ছে কি আমাদের শরীরকে দেখো বাহ্যিক যে পরিবেশ, ঠিক আছে, এক্সটার্নাল যে এনভায়রনমেন্ট, সেখান থেকে প্রোটেক্ট করছে, এবং তার পাশাপাশি যে বিভিন্ন প্রকার যে ফিজিওলজিক্যাল প্রসেস রয়েছে, তাই না, তো সেগুলো কিন্তু করে থাকে। এবার আমরা নর্মালি আমাদের স্কিনকে দেখো 3টি লেয়ারে ভাগ করি। ঠিক আছে, মেজর 3টি লেয়ারে ভাগ করি। কি কি না, একটা লেয়ার দেখতে পাচ্ছ যে এপিডার্মিস, 2 নম্বর হচ্ছে ডার্মিস, এবং 3 নম্বর হচ্ছে হাইপোডার্মিস। ঠিক আছে, তাহলে 3টি লেয়ারে আমরা ভাগ করি। ঠিক আছে, যদি তোমরা ছবিতে দেখতে চাও তাহলে ছবিতেও তোমরা দেখতে পারো। ঠিক আছে, একটা স্কিনকে আমরা দেখো বাইরের দিকে দেখো এপিডার্মিস, তারপর দেখো ডার্মিস, আর এটাকে আমরা যেটা ফেড লেয়ার বলছি, দিস ইজ দ্য ইনার মোস্ট লেয়ার। ঠিক আছে, তো এই জন্য এখানে 3টি লেয়ারে ভাগ করছে। দেখো যেটা লাস্ট রয়েছে দেখো, মানে ভিতরে যেটা রয়েছে সাবকিউটেনিয়াস টিস্যু। এবার প্রথমে যদি আমরা এপিডার্মিস নিয়ে ডিসকাস করি, ঠিক আছে, তো এটা সবচেয়ে বেশি আউটার মোস্ট লেয়ার, মানে সবচেয়ে বাইরে থাকে কোনটা, এই এপিডার্মিসটা, এবং বলছে এটা এপিথেলিয়াল টিস্যু নিয়ে গঠিত হয়, আবরণী কলা দ্বারা। ঠিক আছে, এপিথেলিয়াল টিস্যু নিয়ে গঠিত হবে, এবং এখানে যে প্রধান কোষ থাকবে, ঠিক আছে, তো তার নাম কি না, কেরাটিনোসাইট। ঠিক আছে, কি থাকবে, কেরাটিনোসাইট। এদের কাজ কি তোমরা নিশ্চয়ই জানো, কেরাটিন তৈরি করা, তাই না, যেটা আমাদের স্কিনের কালার ডিপেন্ড করে এদের প্রেজেন্স বা এদের অ্যাবসেন্সের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো সেটাই আমাদের কেরাটিনোসাইট, এটা থাকছে কোথায় না, এপিডার্মিসে থাকবে, এবং এতে কোনো দেখো রক্তনালী থাকে না। ঠিক আছে, ব্লাড হচ্ছে কি তোমার ভেসেল কিন্তু থাকে না। তাহলে এই যে 4টি বৈশিষ্ট্য বললাম, অর্থাৎ এপিডার্মিস আউটার মোস্ট লেয়ার, এটা এপিথেলিয়াল টিস্যু নিয়ে গঠিত হয়, কেরাটিনোসাইট হচ্ছে কি তোমার থাকবে এখানে পাশে উত্তাপ ছড়ায়, যেমন সূর্যের আলো ত্বকে পড়ে, তো এটা হচ্ছে বিকিরণ, রেডিয়েশনের মাধ্যমে হয়। 2 নম্বর বলছে দেখো কন্ডাকশন বা হচ্ছে তোমার পরিবহন। ঠিক আছে, বলছে ঠান্ডা বস্তু ছুলে উত্তাপ হচ্ছে কিন্তু স্থানান্তরণ হয়ে যায়। দেখবে আমরা যখন কোনো একটা তুলনামূলকভাবে আমাদের বডি টেম্পারেচার থেকে কম টেম্পারেচারে কোনো কিছুকে আমরা হাত দিই, তো তখন কি হয় না, একটা টেম্পারেচার কিন্তু স্থানান্তরণ ঘটে, এটাকে আমরা বলছি কন্ডাকশন। আর কি হচ্ছে ইভাপোরেশন, তোমার কনভেকশন মানে হচ্ছে বায়ুপ্রবাহ। বলছে বায়ুপ্রবাহে গরম ত্বক থেকে উত্তাপ কিন্তু সরে যায়। তোমরা দেখবে আমরা যখন হচ্ছে গরম লাগে, আমরা কি করি, বারান্দায় বা আমরা খোলা পরিবেশের দিকে যাই, সেখানে হাওয়ারটা হচ্ছে কি আমাদের গায়ে লাগে, দিয়ে তাপমাত্রাটা বেরিয়ে যায়, তাই না, আমাদের গরম ত্বকটা তখন ঠান্ডা অনুভব হয়। আর কি বলছে দেখো ইভাপোরেশন, বাষ্পীভবন। তো ইভাপোরেশনে কি হয় না, ঘাম বাষ্প হয়ে শরীর ঠান্ডা করে দেয়। ঠিক আছে, ঘাম হচ্ছে বাষ্প হয়ে শরীরটাকে ঠান্ডা করে দেয়। তাহলে 4টি কারণে বা 4টি হচ্ছে কি তোমার, 4টি কারণে হতে পারে, একটা রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন এবং হচ্ছে ইভাপোরেশন। ঠিক আছে, এই কনসেপ্টগুলো কিন্তু কোথাও পাবে না বাবা। ঠিক আছে, বই টইতে তোমরা খুঁজলে কিন্তু পাবে না, ভালো করে দেখে নাও। ঠিক আছে, ভালো করে দেখে নাও, কারণ আমি তোমাদেরকে পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি, কোনো বইতে তেমন করে দেওয়া নেই আর কি। ঠিক আছে, তাহলে কি বললাম, রেডিয়েশন, কন্ডাকশন, কনভেকশন এবং ইভাপোরেশন। চলো নেক্সট। এবার বলছে দেখো হাইপোথেলমিক রেসপন্স, যেটা আমরা দেখলাম সেটা সামারি করা হয়েছে।
তো তাপমাত্রা বেশি থাকলে তাহলে ঘাম নিঃসরণ হবে, ভেসোডাইলেশন ঘটবে, তাপ হারিয়ে যাবে। আর কম হলে দেখো সিভারিং মানে যেটা কম্পন কথা বললাম, ভেসো কনস্ট্রিকশন হবে, তাপ সংরক্ষণ থাকবে। ঠিক আছে, এইটা একটা সামারি করে দেওয়া হয়েছে। চলো এবার বলছে তাপ নিয়ন্ত্রণের সমস্যাসমূহ। ঠিক আছে, অর্থাৎ ডিসঅর্ডার ইন দ্য থার্মোরেগুলেশনস। তো বলছে দেখো একটা বলছে যে হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া কাকে বলছে? বলছে শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে গেলে। হাইপো মানে কম কিন্তু, ঠিক আছে, বায়োলজিতে তোমরা সবসময় মনে রাখবে হাইপো মানে হচ্ছে কি কম, হাইপার মানে বেশি, তাই না? বায়োলজিতে সবসময় মনে রাখবে হাইপো মানে কম, হাইপার মানে বেশি, তাই তো? আইসো মানে কি? সমান। আইসো মানে সমান, ঠিক আছে, এগুলো মনে রাখবে। ঠিক আছে, এগুলো জানো হয়তো তোমরা, তাই না? এগুলো তোমাদের কাছে আশা করি যে তোমরা জানো। দেখো তো সেক্ষেত্রে হাইপোথার্মিয়া মানে যখন শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যায়। কত না, তোমার দেখতেই পাচ্ছ যে আমাদের নর্মাল টেম্পারেচার কত বলেছি, 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেটা যদি হচ্ছে কি 35 ডিগ্রি সেন্টিগ্রেডের কমে যায়, দিস ইজ নোন এজ দ্য হাইপোথার্মিয়া। তাকে আমরা কি বলছি? হাইপোথার্মিয়া। কেমন বুঝতে পারছো তো? ধরতে পারছো তো? চলো, টোটাল 15টা সাবজেক্ট ছেলেমেয়েরা লাইফ সায়েন্সে পরীক্ষা দিতে বসবে। একদম প্রদীপ সরকার একদম বলে দিয়েছে, ঠিক কথা, তাই না? এসএলএসটি টোটাল ভ্যাকেন্সি 3911 টোটাল। হ্যাঁ, ওই ইংলিশ মিডিয়াম হিন্দি মিডিয়াম আছে, ঠিক আছে। আচ্ছা স্যার, আজকের রায়টা কি হলো শেষমেশ? আচ্ছা দেখো, রায় কেস যাই হোক না কেন পরীক্ষা হচ্ছে, ঠিক আছে, পরীক্ষা হবে, কারণ সুপ্রিম কোর্টের যেহেতু একটা ইয়ে রয়েছে, মাথার উপরে বসে আছে, এবং তাদের একটা হচ্ছে তোমার জাজমেন্ট দিয়েছে না, তো তোমরা এত কিছু না ভেবে চুপচাপ করে ফর্ম ফিল আপটা করে পড়াশোনাটা করো, ঠিক আছে? চুপচাপ ফর্ম ফিল আপ করে পড়াশোনা করো। এত হচ্ছে কি তুমি কেস কাছারি রায় এইসব জিনিসের দিকে বেশি মাথা ঘামাও না, ঠিক আছে? তোমার যেটা কাজ সেটা করো, নাহলে দেখবে তুমি ওইসব ভাবতে গেছো, এদিকে কখন পরীক্ষা হয়, রেজাল্ট বেরিয়ে কখন কে চাকরি পেয়ে যাচ্ছে তুমি বুঝতে পারবে না, তখন তুমি ভাবে হায় আমি তো ওদিকে ছিলাম, এদিকে হচ্ছে এসব হয়ে গেল। তো ওতে হচ্ছে কি এত ভাবার কারণ নেই, ঠিক আছে? ওকে, যাই হোক, দেখো এবার দেখো, দেখো আমি একটা কথা বলি সবসময়, যে জিনিসগুলোতে আমাদের হাত নেই সেই জিনিসগুলোকে ভেবে আমাদের লাভ নেই। আমি দেখবে এই জন্য এইসব বিষয় নিয়ে আমি আলোচনা খুব কম করি, দেখবে তোমাদের সাথে, বা এমনি নর্মাল ভিডিও আমি কম বানাই, কারণ জানি যে এই যে কেস কাচারি অমুক টমুক এগুলোতে আমাদের কোনো হাত নেই, যেগুলো যা হওয়ার সেগুলো হবে, যেগুলো না হওয়ার সেগুলো হবে না। আমরা সেগুলো ডিসকাস করি, আলোচনা করি, সেগুলোতে কিছুই হবে না। দেখো তো হাইপোথার্মিয়া। আচ্ছা এবার দেখো হাইপার থার্মিয়া কী জিনিস? থার্মিয়া বলছে দেখো অতিরিক্ত গরম, অর্থাৎ তাপমাত্রা যখন 40 ডিগ্রির বেশি হয়ে যায় তখন তাকে বলা যায় হাইপার থার্মিয়া। হাইপার থার্মিয়া। হিট স্ট্রোক, এটা তোমরা নাম শুনেছো তাই না? হিট স্ট্রোক, এটা বলছে ঘাম বন্ধ হয়ে যায় আর এদিকে তাপমাত্রা বেড়ে যায়, বুঝতে পারলে? মানে ধরো তোমার শরীরে জল কম, তাহলে সেদিকে হচ্ছে কি তোমার যে যে সমস্ত হচ্ছে কি মানে ঘাম নিঃসরণের জন্য যে যে উদ্দীপকগুলো তারা তো কাজ করা বন্ধ করে দেবে, কেন? তোমার শরীরে জল নেই, তাহলে সেই জায়গায় তোমার ঘাম নিঃসরণ বন্ধ, আর এদিকে হচ্ছে শরীরের তাপমাত্রা বেড়ে যাচ্ছে, তাই না? কারণ পরিবেশের তাপমাত্রা বাড়া, তো এটা কিন্তু বিপজ্জনক, মানে এমন হতে পারে মানুষের মৃত্যু ঘটতে পারে, তাই না? মানুষের কিন্তু মৃত্যু ঘটতে পারে। তাহলে যখন ঘাম নিঃসরণ হওয়া বন্ধ হয়ে যায় আর এদিকে তাপমাত্রা যখন বেড়ে যায় তখন সেই ঘটনাটাকে আমরা কি বলি? হিট স্ট্রোক বলি, ঠিক আছে? আর ফিভার মানে যেটাকে বলা হচ্ছে, দেখো ফিভার কি হয় তোমরা জানো যে এটাকে বলা হচ্ছে পাইরেক্সিয়া। শরীরের সেট পয়েন্ট হাইপোথ্যালামাস বৃদ্ধি পায়, সেটা বিভিন্ন প্রকার ইনফেকশনের জন্য হতে পারে, ভাইরাল, হ্যাঁ, ব্যাকটেরিয়াল বা আদার্স কিছু কারণে হতে পারে, ঠিক আছে? তো সেটা হচ্ছে কি তোমার হাইপোথ্যালামাসে বৃদ্ধি পায়। তো দেখো তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের ডিসঅর্ডার অফ থার্মোরেগুলেশন। কি বললাম? হাইপোথার্মিয়া, হাইপার থার্মিয়া, হিট স্ট্রোক এবং হচ্ছে তোমার ফিভার। ওকে, চলো তাহলে এবার হচ্ছে কি আমরা যা যা পড়লাম আজকে, ঠিক আছে, এই পড়ার জিনিস থেকে আমরা জিনিসগুলো একটু দেখে নিই, ঠিক আছে? আমরা হচ্ছে কি একটু পড়া মানে কোশ্চেন অ্যান্সারগুলো পড়ে নিই, ঠিক আছে? স্যার এখন দার্জিলিংয়ে সানস্ট্রোক করে একজন মারা গিয়েছেন, হতে পারে, না হওয়ার কিছু নেই। দার্জিলিং মানে গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য দার্জিলিংয়েও টেম্পারেচারও অনেকটা বেড়ে যাচ্ছে, তাই না? বিশেষ করে গরমকালেও এখন অনেক টেম্পারেচার বেড়ে যাচ্ছে। দেখো এবার বলছে দেখো স্কিন অ্যান্ড বডি টেম্পারেচার রেগুলেশনস, ঠিক আছে? আর তাছাড়া আমাদের এখন মানুষের যে মানে জীবন ধারণ বা আমাদের জীবন প্রণালীগুলো কিন্তু অনেকটাই মানে মানে কী হচ্ছে বলে দেখি, মানে খারাপ হওয়ার জন্য কিন্তু হচ্ছে কি আমাদের বডি টেম্পারেচারটা অটোমেটিক্যালি বেড়ে যাচ্ছে আর বিভিন্ন কারণে। যাই হোক, তো এবার দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ফাংশন অফ দ্য স্কিন? কোনটা দেখো স্কিনের কাজ নয়? বলছে দেখো ভিটামিন ডি সিনথেসিস, ব্লাড প্রেশার রেগুলেশন, টেম্পারেচার রেগুলেশন, সেন্সরি পারসেপশন। তো কোনটা দেখো বলছে যে কাজ নয়? তাহলে আপাত দৃষ্টিতে দেখে মনে হবে যে সবগুলোই কাজ, তাই না? কিন্তু হচ্ছে অপশান বি এরটা কিন্তু নয়, বডির ব্লাড প্রেশার রেগুলেশন কিন্তু করতে পারে না, ঠিক আছে? তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে? অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 2, দ্য লেয়ার অফ দ্য স্কিন দ্যাট ইজ আভাস্কুলার ইজ ড্যাশ, ঠিক আছে? ডার্মিস, এপিডার্মিস, ঠিক আছে, তারপর হচ্ছে হাইপোডার্মিস নাকি সাবকিউটেনিয়াস লেয়ার। ওকে, তাহলে কি বলছে যে ত্বকের যে স্তরটি রক্তবিহীন হয়, তো রক্তবিহীন হবে কোনটা?
না এপিডার্মিস, যেটা উপরে লেয়ার থাকবে সেখানে কোনো হচ্ছে কি তোমার কি থাকবে না, কোনো তোমার ব্লাড ভেসেল থাকবে না, ঠিক আছে, কোনো ব্লাড ভেসেল থাকবে না। তো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, বলছে হ্যাঁ এখানে দিয়েছে ইক্রাইন গ্ল্যান্ড, অ্যাপোক্রাইন গ্ল্যান্ড, সিবেসিয়াস গ্ল্যান্ড, তো তাদের কাজগুলো দিয়েছে। তো দেখো এখানে ইক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে কি তোমাদেরকে বলেছিলাম যে থার্মো রেগুলেটরি সুইট, অর্থাৎ তাপ নিয়ন্ত্রণমূলক ঘাম। অ্যাপোক্রাইন যেটা হচ্ছে কি তোমাদেরকে বলেছি যে এটা থিক সুইট ফাউন্ড ইন দা তোমার হচ্ছে আর্মি পিটস, মানে যেটা বগলে থাকে, তাই না। আর যেটা সিবেসিয়াস সেটা হচ্ছে ওয়েল সিক্রেশন করছে। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চন নাম্বার 4 বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেন্সারি সেল ফাউন্ড ইন দ্য স্কিন, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ সেন্সারি সেল ফাউন্ড ইন দ্য স্কিন। একদম একদম, তাহলে দেখো যেটা বলছে যে সেন্সারি সেল ফাউন্ড ইন দ্য স্কিন, সেন্সারি, তো এটা কি হয়ে যাবে, অপশান বি, এটা হয়ে যাবে মার্কেল সেল, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 5, হুইচ পার্ট অফ দ্য স্কিন হ্যাজ ম্যাক্সিমাম মেলানিন প্রোডাকশন, স্ট্রাটাম লুসিডাম, স্ট্রাটাম বেসালি, ডার্মিস নাকি হাইপোডার্মিস। ইয়েস, যারা অপশান বি বলছো স্ট্রাটাম বেসালি, এটাই হচ্ছে কি তোমার সবচেয়ে বেশি মেলানিন প্রোডাকশনের জন্য দায়ী, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার 6, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 6, আজকে মোটামুটি আছে 194 জন, তাই না। তো যাই হোক, অনেকে হচ্ছে সংখ্যা কমে যায় নেটওয়ার্কের সমস্যা বা নেট শেষ হয়ে গেলে, ঠিক আছে। তোমরা, আমি আগেও বলেছি আজকেও বলছি, সবাই চেষ্টা করবে লাইভ ক্লাসগুলোতে পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে, লাইভ ক্লাসগুলোতে পার্টিসিপেট করার জন্য সবাই চেষ্টা করবে, কেমন, কারণ লাইভ ক্লাসে হচ্ছে কি তোমরা অনেক কিছুই শুনতে মানে শিখতে পারবে, যেটা রেকর্ডেড ক্লাসে হচ্ছে কি দেখো তোমার হয়তো এত কনসেন্ট্রেট দিয়ে তোমরা শুনতে পারো না বা টাইম পাও না, তাই না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ঠিক আছে, রেকর্ডেড ক্লাস কিন্তু খুব কম জন দেখে, আমি জানি, চেষ্টা করবে লাইভ ক্লাসটাকে পার্টিসিপেট করার জন্য, ঠিক আছে, ওকে। চলো কোশ্চেন নাম্বার তাহলে হচ্ছে কি আমরা 6 দিকে যাব। বলছে দেখো হুইচ স্কিন লেয়ার কন্টেন্স মোস্ট সেন্সারি রিসেপ্টার্স, সুইট গ্ল্যান্ডস অ্যান্ড ব্লাড ভেসেলস, ঠিক আছে, স্কিনের কোন লেয়ারে সবচেয়ে বেশি সেন্সারি রিসেপ্টর থাকবে, সুইট গ্ল্যান্ডস থাকবে এবং ব্লাড ভেসেলস থাকবে, ঠিক আছে, কোনটাতে থাকবে। একদম একদম, তাহলে কি হবে এটা, অবভিয়াসলি অপশান বি এরটা হবে, ডার্মিস, ঠিক আছে। তাহলে সেন্সারি হচ্ছে রিসেপ্টর থাকছে, সুইট গ্ল্যান্ড থাকছে, ব্লাড ভেসেলস থাকছে। যে সি বলছো বাবা, সি হবে না, অপশান বি এরটা হবে, ঠিক আছে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। চলো নেক্সট কোয়েশ্চন নাম্বার 7, ইনসেন্সিবল পারস্পিরেশন ইজ মেনলি কজড বাই ড্যাশ, অ্যাক্টিভ সুইট গ্ল্যান্ডস, ওয়াটার লস থ্রু এপিডার্মিস, হরমোনাল সিক্রেশন, মাসেল কনস্ট্রাকশন। দেখো তাহলে ইনসেন্সিবল, তাহলে হচ্ছে কি ইনসেন্সিবল মানে আমরা যেটা হচ্ছে কি বাইরে থেকে দেখতে পাই না, তাহলে এটা কি জন্য হবে, ওয়াটার লস থ্রু এপিডার্মিস, ঠিক আছে, এপিডার্মিস দিয়ে জলের ক্ষয়, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, তাই না, ওয়াটার লস থ্রু এপিডার্মিস, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোয়েশ্চন নাম্বার 8, একদম একদম, তো বলছে সিলেক্ট দ্য কারেক্ট পেয়ার, সঠিক জোড়া নির্বাচন করো। স্ট্রাটাম বেসালি বলছে মেলানিন সিনথেসিস, অপশান বি বলছে দেখো যে স্ট্রাটাম কর্নিয়াম বলছে সেল ডিভিশন, অপশান সি হাইপোডার্মিস সেন্সারি ফাংশন, অপশান ডি ডার্মিস নো ব্লাড সাপ্লাই। তাহলে কি হবে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর, তাই না, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো কোশ্চেন নাম্বার 9, দেখো হুইচ নিউরোট্রান্সমিটার রেগুলেটস সোয়েটিং, ঘাম নিঃসরণ নিয়ন্ত্রণ করে কোন নিউরোট্রান্সমিটার। ইয়েস ইয়েস, অপশান সি, একদম একদম, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং থার্মোরেগুলেশন, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং থার্মোরেগুলেশন। ভেসোডাইলেশন বলছে হেল্পস ইন দ্য হিট লস, তাই না, সিভারিং ইনক্রিজ দ্য হিট প্রোডাকশন, এখানে বলেছে কিন্তু হচ্ছে কি ইনকারেক্ট, হ্যাঁ ইনকারেক্ট। সোয়েটিং ওকার্স ডিউরিং কোল্ড এক্সপোজার, এরকম কি হয়, ঠান্ডায় হচ্ছে ঘাম দেয়, তাই না, এটাই হচ্ছে ভুল, ইনকারেক্ট। বাকিগুলো দেখো সমস্ত ঠিক আছে, এটা কিন্তু ভালো কোশ্চেন বাবা, দিস ইজ দ্য ভিভিআই, ঠিক আছে।